সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ২০৫তম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো ক্রনিক রোগ নিরাময়ে ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক। চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত আছেন, অধ্যাপক ডাক্তার মুজিবুল হক, ভাইস প্রেসিডেন্ট আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, যুক্তরাষ্ট্র। আপনাকে সুদূর আমেরিকা থেকে আমাদের এই অনুষ্ঠানে এসে ফিজিক্যালি এসে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। দর্শক, আর দেরি নয়, আমরা একেবারে সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই যে এত 200 পর্ব পার করেছি, আমরা আসলে কখনোই ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন নিয়ে আমরা আসলে কখনোই কথা বলিনি। বিষয়টি একেবারে বাংলাদেশের দিক থেকে নতুন, আর এই বিষয়টি নিয়ে কাজ করছেন ডাক্তার মুজিবুল হক। আপনার কাছেই আমি প্রথমে জানতে চাইবো যে এই ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন জিনিসটা আসলে কি, একটু সহজ করে যদি আমাদের বলেন। ধন্যবাদ মিস্টার মুজাহিদ শুভ, এবং ধন্যবাদ দর্শক মণ্ডলী সবাইকে। ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন হচ্ছে যে কমপ্লিট ট্রিটমেন্ট পদ্ধতিগুলো একসাথে কোনো একটা মানুষকে ট্রিটমেন্ট করা, নট অনলি দ্য ডিজিজ। আমি এক্সাম্পল দিয়ে বলি, যখন কোনো মানুষের ডায়াবেটিস হয় বা হার্ট ডিজিজ হয়, আমরা তার ওই লক্ষণ যে এলডিএল বেড়ে গিয়েছে, ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে বা সুগার বেড়ে গিয়েছে, এটাকে মডার্ন মেডিসিন এটাকে ট্রিটমেন্ট করা হয়। তো ইন্টিগ্রেটিভ হচ্ছে যে আমরা এই রোগের লক্ষণটাকে ট্রিটমেন্ট করব, পাশাপাশি রোগটা যেখান থেকে এসছে রুট কজটাকে কমপ্লিটলি হিলিং করার জন্য বাকি যে ট্রিটমেন্ট মোডালিটিসগুলো সারা জীবন ধরে পৃথিবীর আদিকাল থেকে হাজার বছর ধরে প্রচলিত ছিল, ওগুলো অ্যাপ্লাই করা। সেখানের মধ্যে কি আছে? সেটার মধ্যে আছে লাইফস্টাইল, ফুড, নিউট্রিশন, আয়ুর্বেদা, সেটার মধ্যে আছে ফাংশনাল মেডিসিনগুলো, সেটার মধ্যে আছে যে থেরাপি, যেগুলো যেমন একটা ওজন থেরাপি, পৃথিবীতে 4000 বছরের ইতিহাস, আজকে কয়েক দশক আমরা ভুলে গিয়েছি। তো এই ধরনের সব ধরনের ট্রিটমেন্টগুলোকে একসাথে ইউজ করা ইন প্যারাল টু কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি, এবং রোগের রুট কজটাকে আইডেন্টিফাই করা এবং এটাকে ট্রিটমেন্ট করে নিয়ে আসা হচ্ছে যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, ট্রিটিং অ্যাজ এ পারসন, নট অনলি দ্য ডিজিজ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি একই প্রশ্ন স্যারের কাছে যদি একটু জানতে চাই, যে বাংলাদেশে যেহেতু আমরা একেবারে নতুন শুনছি আসলে শব্দটি, আপনি মেডিসিনের বিশেষজ্ঞ একজন চিকিৎসক, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক, আপনার কাছে এই ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন সম্পর্কে আপনার ধারণা অথবা বাংলাদেশ পার্সপেক্টিভে এটির অ্যাপ্লিকেশন কেমন হতে পারে, আপনার অনুভূতি জানতে চাই। না, ধন্যবাদ। আমি তো বদ্যিবাড়ির যে এই যে অনুষ্ঠান, আমি তো অনেকবার আসছি, তাই না? এটা 206তম পর্ব, তাই তো? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং দর্শকদেরও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তো যেটা বলে এটা নিয়েই বলে, আসলে জিনিসটা নতুন, এটা ঠিক। পৃথিবীর অনেক দেশে কিন্তু নাই বা কোনো মানে প্রাথমিক পর্যায়ে বা শুরু করতে যাচ্ছে। আমাদের দেশ তো বলতে গেলে এটা বলতে গেলে শুরুই হয় নাই, সুতরাং প্রাথমিকও কিন্তু না। কথাটা হলো যে সোজা কথা, যেটা যেমন আমরা যে কোনো রোগের মেডিসিন দিলাম বা রোগটাকে এই রোগ চিকিৎসা দিলাম, এই তো। কিন্তু এটা শুধু একটা ওষুধের মধ্যে আসলে সীমাবদ্ধ না। মানুষের যেমন শারীরিক সমস্যা দূর করার জন্য তার রোগের যে চিকিৎসা, একটা ড্রাগ দিয়ে দিলাম, তার সাথে অন্যান্য যে ট্রিটমেন্টগুলো, যেটা উনি বললেন অত্যন্ত সুন্দরভাবেই, সেগুলো একই সাথে ওই লোকটার উপরে অ্যাপ্লাই করা আর কি, বলতে গেলে সোজা কথায়। তার যেমন শারীরিক বলেন, তারপরে মানসিক বলেন, তারপরে সোশ্যাল বলেন, তার বিহেভিয়ারাল চেঞ্জ, তার খাওয়া দাওয়া, এবং তার যে কাজকর্ম, যে পরিবেশ পরিস্থিতিগুলির সঙ্গে সবগুলো মেনটেন করে একসাথে চলা, যদি এইসব একসাথে দেওয়া যায়, যে তার যে শুধু রোগটা ভালো হবে একটা ওষুধ দ্বারা, তাই কিন্তু না। অনেক কিছু কিন্তু এর মধ্যে জড়িত আছে আর কি। অর্থাৎ একই ইন্টিগ্রেট, মানে একই সাথে অনেকগুলো সামঞ্জস্য রক্ষা করে ওই মানুষটা বা রোগটার উপরে অ্যাপ্লাই করা। এটা যদি করা যায়, তাহলে দেখবেন যে অনেক কিছু সহজ হয়। কারণ আরেকটা ব্যাপার হয়তো বলা যেতে পারে, আমরা তো অনেকগুলো ওষুধও তো দিয়ে রাখি, একটা হয়তো 5টা 7টা 10টা ওষুধ দই, এগুলো কিন্তু কমায় রাখা আর কি। মানে এক গাদা ওষুধের ডিপেন্ডেন্সি না, মানে ওষুধের উপরে ডিপেন্ডেন্সি না এসে বা না করে অন্যান্য জিনিসগুলোর মাধ্যমে যদি আমরা রোগটার চিকিৎসা করতে পারি, তাহলে এই রোগটা কিন্তু ওই শুধু ওষুধের উপরে ডিপেন্ডেন্টই হবে না। এগুলো মিলেই কোনো ইন্টিগ্রেট একই সাথে করা, এগুলো মেনটেন করা আর কি, এটাই মূল সমস্যা। স্যার, আপনার কাছে আসবো। আমি আপনার কাছে একটু বিষয়টি যদি আরেকটু পরিষ্কার করতে চাই, যে
একটি রোগের বিরুদ্ধে আসলে ওই ওষুধটি কোনো যুদ্ধ করছে না, তাহলে কি সব রোগের কারণে অথবা সব রোগের জন্য কি একই রকম অ্যাপ্লিকেশন কিনা আসলে? আবার অ্যাপ্লিকেশন যদি করা হয় তাহলে এটার আবার পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ধরনের আছে কিনা? আমি প্রথম প্রশ্নটি আগে জানবো যে এটির অ্যাপ্লিকেশনটা সবার জন্য একরকম কিনা। আসলে আমরা এটা একটা ধারণা আছে যে ওকে বেশি করে শাকসবজি খেলেই মনে হয় একটু ভালো হয়ে যাবে, সবার জন্য একই জিনিস। ব্যাপারটা হ্যাঁ, বেশি করে শাকসবজি খাওয়া সবার জন্য ভালো, কিন্তু প্রত্যেকটা ডিজিজের একটা বা কয়েকটা বা অনেকগুলো রুট কজ থাকে। যেমন আমার আসলে ধরুন হার্ট ডিজিজ হলো, আমি সহজ যেটা সবচেয়ে বেশি মানুষ হার্ট ডিজিজে ভুগে, যেমন সবচেয়ে আমরা আতঙ্কগ্রস্ত হার্ট নিয়ে। যদি হার্ট নিয়েই বলি, তো ধরুন একটা হার্ট ডিজিজ হলে এখানে ব্লাড ইম্পিউরিটি আসে, এখানে হার্ট মাসেলগুলো উইক হয়ে যায়, এখানে আমাদের ভেসেলগুলো ইনজুরি হয়, কতগুলো কারণ আছে। আমরা যদি সেগুলোকে দেখি, আবার যদি ডায়াবেটিসের ক্ষেত্রে দেখি যে সুগার কেন বাড়লো, ইনসুলিন রেজিস্ট্যান্স বা লং টার্ম সুগার ইনটেক, তাহলে কারণ কিন্তু ভিন্ন ভিন্ন কারণ পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিভ ফাংশন হচ্ছে মানে সবার জন্য একই অ্যাপ্রোচ না, ভেরি পার্সোনালাইজড। ইভেন খাবারের ক্ষেত্রেও যে কার কি কি সমস্যা, প্রত্যেকটা মানুষের বডি টাইপ, প্রত্যেকটা মানুষের নিড, ডেফিসিয়েন্সি, ইনফ্লামেশন হতে শুরু করে ইনফেকশন, সব কিছু ইউনিক। এবং যার যেটা ডেফিসিয়েন্সি, যার যেটা রুট কজ, ওখানেই ফোকাস করতে হবে। টু সো সার্চিং দ্য রুট কজ ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং আমি আপনার প্রশ্নের সাথে একটি বিষয় আরেকটু স্পেসিফিকভাবে জানতে চাই। এই যে একটি মানুষের অনেকগুলো জিনিস দেখা হচ্ছে যে তার কোথায় ঘাটতি, কোথায় সমস্যা, রুট কজটা আসলে কী রকম, সেক্ষেত্রে তাকে কি আসলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কিনা, সেটি বেশি জরুরি কিনা আসলে ট্রিটমেন্ট দেওয়ার আগে? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিভের মধ্যে আসলে অনেকগুলো পর্ব আছে। একটা হচ্ছে ফাংশনাল মেডিসিন। ফাংশনাল মেডিসিন হচ্ছে যে সবগুলো ফাংশনালিটিসকে টেস্ট করা, দেন ধরে 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 একটা একটা ফিক্স করা, ইনস্টেড অফ অনলি ফিক্সিং দ্য ডিজিজ। ইয়েস, ডিজিজটাও ফিক্স করতে হবে মেডিসিন দিয়ে। পাশাপাশি ডক্টর স্যার যেটা বলছিলেন যে পাশাপাশি আমরা যদি ডিপ থেকে দেখে আসি, রোগটা কমপ্লিটলি চলে যায় এবং মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, যেটা স্যার বলছিলেন, তাহলে এটা ফুললি রিভার্স হবে। কিন্তু আদারওয়াইজ আমরা বলছি কি ওষুধ খান, রোগটা ভালো হবে না, এটা আপনার সারা জীবনের রোগ। তো এটা হচ্ছে একটা জিনিস ইন্টিগ্রেটিভের মধ্যে, ফাংশনাল মেডিসিন। পাশাপাশি আপনি ধরেন আয়ুর্বেদা, হোমিও, তারপর হচ্ছে যে চাইনিজ মেডিসিন, অ্যাকুপাংচার, অ্যাকুপ্রেশার, আমরা যদি আরও দেখি আরও অনেকগুলো মেডিসিন সিস্টেম, ওরিয়েন্টাল মেডিসিন, এনার্জি মেডিসিন, ভাইব্রেশন, অনেকগুলো আছে। তো ওগুলোর জন্য অতটা ডায়াগনোসিস লাগে না, ফাংশনাল মেডিসিন লাগে। বাট ওগুলোর জন্য হচ্ছে যে লক্ষণ, টাইপ, হিস্ট্রি, জেনেটিক্স এবং আদার সার্কমস্টেন্সেস দেখে ওগুলা দিতে হয়। দ্য গুড থিং হচ্ছে এটা কোনো ইস্যু হয় না, কারণ এগুলো কোনো সাইড ইফেক্ট নেই ওই ট্রিটমেন্ট মোডালিটিসগুলো। জি স্যার, আমি ওনার প্রশ্ন ধরে একটু জানতে চাই। একটু পয়েন্ট আমি অ্যাড করি, যেটা বললেন যে আপনি যেটা ইনভেস্টিগেশন পরীক্ষা নিয়ে কথাটা যেটা বললেন, রোগের ডায়াগনোসিসের জন্য কিছু পরীক্ষা তো লাগবে, যেমন ডায়াবেটিস, সুগারটা তো টেস্ট করতে হবে, নাহলে তো আপনি বুঝতে পারবেন না। হাই ব্লাড প্রেশার, তার তো প্রেশার তো দেখতেই হবে, এবং এই রিলেটেড প্রেশার হাই ব্লাডের জন্য কিছু কজ থাকে। যদিও আমরা বলি যে ম্যাক্সিমাম কেসে আননোন কজ, কিন্তু কিছু তো বেসিক টেস্ট তো লাগবে, এটা তো লাগতেই হবে যে কোনো রোগের বেলায়। যেমন বুকে কোনো কমপ্লেন তার হলো, সেখানে তো ধরেন কারো কাশি হচ্ছে, কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, হতে তো পারে, সেখানে তো বিভিন্ন কারণেও তো হতে পারে, হয়তো সেখানে কিছু বেসিক বুকের এক্সরে হয়তো এরকম বেসিকটা যে লাগবে না তা কিন্তু না, সেটা তো কিছু কিছু লাগবেই, তাই না? লাগিয়ে রোগটা তো আইডেন্টিফাই করতে হবে, কিন্তু ঘুরে ফিরে একই কথা, রুটটা খোঁজা, এবং এই রুটের সঙ্গে কি রিলেশন আছে। যেমন বিভিন্ন ফুড যায়, ধরুন হার্টের রোগী বললেন, যেটা উনি বললেন, অনেকগুলো তো জড়িত, কেউ ধূমপান করে, কেউ অন্য কিছু খায়, যে শাকসবজি বলেন বা ফুড হ্যাবিটটা কেমন, ফুডটার মধ্যে ভেজাল আছে কিনা, সেগুলো কিন্তু বিভিন্ন রকম দেখেই এগুলো একসাথে আইনে সেই অনুযায়ী যেমন রুট যে ধরে ওইটাকে আসলে আক্রমণ করা, ওই রুটটার যে কজ, এটাকে দূর করা, এর জন্য কিছু আনুষঙ্গিক টেস্ট হয়তো লাগবে। কিন্তু মোট কথাটা হলো শুধু একটা ওষুধের উপরে যেন আমরা ডিপেন্ডেন্সি না থাকি আর কি, এইটাই হলো মূল কথা। কিন্তু স্যার আমি আরেকটু যদি এগিয়ে যেতে চাই, যে প্রত্যেকটি চিকিৎসায় যে মডার্ন মেডিসিন, এটা নামই হয়েছে যে আধুনিক চিকিৎসা আমরা বলছি, কিন্তু আবার তার সঙ্গে আবার বলছি যে ফাংশনাল মেডিসিন। সেক্ষেত্রে এই মডার্ন মেডিসিনের ক্ষেত্রে অথবা ফাংশনাল মেডিসিন আসলে কোথায় প্রুভড, মানে কোন জার্নালে অথবা এটাকে নিয়ে এটার পক্ষে আসলে কি কি ধরনের রেফারেন্স পৃথিবীতে আছে স্যার, এই জায়গাটা একটু পরিষ্কার জানতে চাই স্যার। মানে উনি হয়তো একটু ডিটেইল বলেন, উনি তো ইউএসএ তে, আপনি বলতে পারেন অবশ্যই। হ্যাঁ আচ্ছা, আমি জাস্ট পয়েন্টটা বলি, যেহেতু উনি ইউএসএ তে আছেন, কিন্তু ওখানকার ভাইস প্রেসিডেন্ট, তাই না, এটা ইউনিভার্সিটি ইন্টিগ্রেটেড মেডিসিন ওই জায়গারই, সুতরাং উনি হয়তো আর একটু ডিটেইল, এবং পৃথিবীর অনেক কিছু দেশে কিন্তু শুরু হয়ে গেছে আর কি, ইউরোপের কিছু কিছু দেশে, যদিও সব দেশে নাই, কিন্তু জিনিসটা একটু মানে আসলে মানুষ জানে, কিন্তু ওইভাবে কিন্তু ফর্মুলেট করে এককভাবে কিন্তু কোথাও হয় না, যেমন আমাদের দেশে এখনো শুরু হয় নাই। আমি স্যার জানছি যে হয়তো আমেরিকা শুরু করেছে, দেশ হিসেবে সে অনেক বড় আধুনিক, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এটা কোথায় প্রমাণিত, মানে এটা নিয়ে যে আলোচনা যে করছি আমরা, এটার পেছনের রেফারেন্সগুলো আসলে কি? হ্যাঁ, রেফারেন্স তো আসলে হচ্ছে, এটা শুধু আমেরিকাতে না, সারা পৃথিবীতে হচ্ছে।
প্রথমত বলি যে এটা 4000 বছরের ইতিহাস, এটাই সবচেয়ে বড় বিজ্ঞান, সবচেয়ে বড় প্রমাণ। বাট আধুনিক মডার্ন রিসার্চে দেখা যাচ্ছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, সবচেয়ে দ্য রিনাউন্ড মেডিসিন জার্নাল ইন ইউএস, তো তাদের রিসার্চ দেখা গেছে, তারা বের করে নিয়ে আসছে যে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলছি ম্যাটফর্মিন ইনসুলিন, তারা দেখাচ্ছে যে ম্যাটফর্মিন ইনসুলিনের চেয়েও তারা একটা পেশেন্টের উপরে 6 সপ্তাহ সুগার কমিয়ে, যখন সুগারটাকে কমিয়ে রাখছে, দেখা যায় কি ডায়াবেটিস রিভার্স হচ্ছে। অথচ আমরা বলে আসছিলাম এর আগে থেকে যে ডায়াবেটিস প্রগ্রেসিভ ডিসঅর্ডার একটা ডিজিজ, ইটস নট এ প্রগ্রেসিভ ডিসঅর্ডার, তারা প্রমাণ করেছে। নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন প্রমাণ করেছে যে যদি একটা মানুষ যদি টানা 7 দিন জিরো সুগার রাখে, তাদের ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারে এবং টেম্পোরারি বেরিয়ে আসতে পারে, এবং তাদের সুগার লেভেলটা একটা অ্যাটলিস্ট 4 ডিজিট ড্রপ করে। তো এই যে রিসার্চগুলো আছে, আমি যদি আরও বলি, ডক্টর ডিন অর্নিশ, সেটা হচ্ছে আমেরিকান ফেমাস কার্ডিওলজিস্ট, উনি ডায়াবেটিক এবং হার্ট ডিজিজ পেশেন্টের উপরে রিসার্চ করে দেখিয়েছে যে মানে ডাবল ব্লাইন্ডেড রিসার্চ করে দেখিয়েছে কীভাবে যে মেডিসিন ছাড়া কমপ্লিটলি রিভার্স হতে পারে। সবচেয়ে আরেকটা বড় রিসার্চ হয়েছে যে ক্লিভল্যান্ড মেডিকেল কলেজ, ক্লিভল্যান্ড মেডিকেল ডক্টর খারোয়েল দেখিয়েছেন যে কীভাবে উনি সবচেয়ে ডিফিকাল্ট পেশেন্টদের উপরে অ্যাপ্লাই করে তারা ডাটা নিয়ে দেখিয়েছে যে উইথিন 2 উইক্সের মধ্যে যাদের হার্ট ডিজিজ ডায়াবেটিস দুটোই আছে, তাদের ক্ষেত্রে 2 উইক্সের মধ্যে আর্টারিগুলো ফুললি ব্লক হয়ে ব্লাড ফ্লো হচ্ছে। এইভাবে রিসার্চ অনেক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু স্যারকে যেহেতু পেয়েছি, বর্তমান সময় টিকা নিয়ে মানুষের আগ্রহ বেশি, আমি টিকা প্রসঙ্গে একটু যাব, আর আপনার সঙ্গে আমরা ফাংশনাল মেডিসিন নিয়ে অবশ্যই কথা বলবো। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে টিকা নিয়ে একটি ভয় সাধারণ মানুষের মধ্যে, অনেকেই হয়তো মনে মনে করছেন যে অন্য কেউ নেক তারপর আমি নিব, পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় শোনা যাচ্ছে, এবং কোনো কোনো গণমাধ্যমের খবরে শোনাও যাচ্ছে যে কোনো কোনো দেশে হয়তো কারো পার্শ্ব প্রতিক্রিয়ার দেখা গেছে আর কি। এটিকে আসলে কিভাবে দেখছেন? আমরা যে টিকাটি পেতে যাচ্ছি কিংবা প্রয়োগ করা হবে, সেটির পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা, হলে কি ধরনের সমাধান হতে পারে? টিকা বলতে আসলে তো মিন করছেন করোনা, তাই তো? অবশ্যই। কারণ যেটা বর্তমানে সারা পৃথিবী একটা হট টপিক, তাই তো? একটু জাস্ট মূল কথা বলে ফেলি। করোনা তো আসলে সারা পৃথিবী তো সর্বশান্ত করে ফেলছে, বিপর্যস্ত বলতে পারেন, লন্ডভন্ড যাই বলেন। এবং তার জন্যই মানুষ কিন্তু উঠে পড়ে লাগছে যে কীভাবে এই রোগ থেকে আমাদের মানে প্রতিরোধ বা প্রতিকার করা যেতে পারে, এবং এটার প্রতিরোধের জন্য যদিও স্বাস্থ্যবিধির মানার কোনো বিকল্প মানতেই হবে, যদি আমরা একটা কার্যকরী টিকা পাই তাহলে তো আমরা এর থেকে, এই রোগ থেকে বাঁচতে পারবো, তাই তো? এই জন্যই তো যদি টিকার ইতিহাস দেখেন, যে কোনো টিকা এই আবিষ্কার করে মানুষের শরীরে প্রয়োগ করতে 5-10 বছর লেগে গেছে, কিন্তু কারো 20 বছরের ইতিহাস আছে, তাই তো? এই একমাত্র টিকা অতি অল্প সময়, 1 বছরও লাগানে, 1 বছরের মধ্যে পৃথিবীর অনেক দেশেই কিন্তু ওই টিকা চলে আসছে এবং টিকার প্রয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। তো যেটা বলেন, আমরা কিন্তু টিকা আমাদের ফেব্রুয়ারির মধ্যেই আমরা পেতে যাচ্ছি, এবং এটা কিন্তু অক্সফোর্ডের টিকা, এটা ঠিক। তবে একটা বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতেই, কারণ এটা বিভ্রান্তি কিছু কিছু হয়তো প্রচারণার জন্য হতে পারে, ভুল বোঝাবুঝির জন্য হতে পারে। প্রায় 200-র উপরে সংস্থা কিন্তু উঠে পড়ে লাগছে কে কার আগে টিকা তৈরি করবে। মাত্র 5-6টা অর্গানাইজেশন বলেন বা কোম্পানি বলেন, এটা কিন্তু আলোর মুখ দেখাইছে। যেমন ধরেন আমেরিকাতে যে ফাইজার আছে আর মডার্না, তাই তো? যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলে, এটা হলো ইউকের, এছাড়া চাইনিজ আছে, রাশিয়ান আছে, ইভেন ইন্ডিয়াতে আমাদের পার্শ্বদেশ, তারাও কিন্তু টিকা আবিষ্কার করছে। আমরা যেটা পেতে যাচ্ছি এটা হলো অক্সফোর্ডের টিকা। একটু ভুল বোঝাবুঝি হয়েছে এই কারণে, কিছু লোকের এখনও ধারণা বা নিম্ন আয়ের লোক যারা আমাদের দেশে ধরেন, পৃথিবীর অনেক দেশেই, যেমন যারা রিক্সাওয়ালা বলেন, ফুটপাথ ওয়ার্কার, গার্মেন্ট বস্তি ওয়ার্কার, যারা গার্মেন্ট কাজ করে, বা গরিব লোক, তারা তো বলে এটা করোনা ফরোনা বলে কিছু নাই, আমাদের করোনা টরোনা হয়, এটা বড় লোকের রোগ। সুতরাং আমাদের ওই সেন্সে তারা বলে আমাদের টিকাই দরকার নাই। ইভেন এখনও আমাদের গ্রামে কিন্তু অনেক লোক বিশ্বাসই করে না করোনা বলে কিছু, তারা তো মাস্ক পরে না, করোনা আছে বলে মানেও না। সুতরাং করোনাই যখন না, এতে টিকা নিয়ে কি, এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আরেকটা হল, পৃথিবীর অনেক দেশে শুরু হয়ে গেছে কিছু কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া, তাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে টিকা নিতে গেলেই যদি কোনো জটিলতা হয়। এমন কিন্তু একটা, যেমন নরওয়েতে ওখানে একটা ফাইজারের টিকা নিয়ে 30 জন লোক কিন্তু মারা গেছে। তাতেও কিন্তু মানুষের মধ্যে ভয় দিয়ে গেছে যে নিয়ে যদি আবার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আগে যেহেতু এই খবরগুলো ছড়িয়ে পড়তো না, এখন দ্রুত ছড়িয়ে পড়ছে, মিডিয়া তো এখন একটা খবর তো সারা পৃথিবীতে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, তো সেজন্য মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে টিকা নিলে হয়তো একটা জটিলতা হবে, হয়তো মারাও যে, এই ধরনের ঘটনা ঘটছে। আসলে বাস্তবতা হলো যে জটিলতা যেগুলো হয় খুবই সামান্য, খুব পার্সেন্টেজ খুব লো, 2 to 3%। যেমন আমি কিছু জটিলতা বলি, যেমন ইঞ্জেকশন ব্যথা করতে পারে,
শরীরে জ্বর আসতে পারে, শরীর ব্যথা করে, মাথা ব্যথা, বমি, এগুলো কিন্তু হতে পারে। সবচেয়ে কারণ যেটা বেশি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, কিছু থেকে অ্যালার্জি হয় আর কি। এবং ডেঞ্জারাস হলে আপনি জানেন যেগুলো অ্যানাফাইলেক্সিস, এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, কিন্তু ভেরি ভেরি রেয়ার। কারণ আমরা তো আগেও কোনো টিকা নেই না, মিজলস, মা, রুবেলা, একসময় আমরা কলেরা টিকা নিতাম, স্মল পক্সের কিন্তু নিতাম, জি যে কোনো টিকা কিন্তু একটু রিয়েকশন হতে পারে। এখনও যেটা হচ্ছে এইগুলো কিন্তু ঠিক ওই রকমই, এর চেয়ে কিন্তু ভয়াবহ না। ভয়াবহ কিছু না। সুতরাং ওই যে আমরা অন্য টিকা নিয়ে আমাদের বাচ্চাদেরও টিকা দিচ্ছি তো, জি কিন্তু আমাদের কেউ প্রশ্ন তুলি না, যেহেতু নতুন তো এটা, সেই জন্য মানুষের মনে এই একটা প্রশ্নটা কিন্তু কোভিড নিয়ে তো এসে এমনি গেছে। ভীতি আছেই, সেই কারণে সেই কারণে মানুষের মধ্যে নেগেটিভ। তারপরেও বলবো জনগণের জন্য আমরা অযথা কেউ ভয় পাবেন না। আমরা যে টিকা আমাদের দেশে পেতে যাচ্ছে এটা কিন্তু অক্সফোর্ডের টিকা, জি এবং তুলনামূলক এর সাইড ইফেক্ট খুবই খুবই কম। এবং তাদের পৃথিবীর ইউকেতে অনেক জায়গায় দিচ্ছে, ইউরোপিয়ান কোনো দেশে দিচ্ছে। আমাদের এটা কিন্তু ইন্ডিয়ার ওই সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু আমাদের দেশে আসছে। দেখা গেছে এটার সাইড ইফেক্ট কিন্তু অতটা না যতটা আমরা মনে করছি। স্যার আমি তবে ওই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে টিকা দেওয়ার আগে, কাদের দিবেন, কিভাবে দিবেন, এরকম ভাবে অনেক ক্ষেত্রে দেওয়াও লাগবে না। এরকম যদি একটু সাবধানতা অবলম্বন করি আপনার, তাহলে এটা আমার মনে হয় ভয়ের কোনো কারণ নেই। সেই জন্য বলছি জনগণের জন্য একটা কথা আগে এখনই বলে নেই, আপনারা এই অযথা মানে একটু অপপ্রচার বা অতি প্রচারে বিভ্রান্ত না হয়ে জি স্যার টিকা কিন্তু আপনারা নির্ভয়ে নিতে পারেন। কারণ এই করোনা থেকে বাঁচার কিন্তু একটাই রাস্তা, সেগুলোকে আমাদেরকে এখন ভ্যাকসিন পর্যন্ত। যদি নিতে হয়। তবে এটাও বলে রাখি, কেউ যেন আবার মনে না করেন টিকা নিলে বোধহয় আর করোনা হবে না, এটাও কিন্তু ঠিক না। টিকা নিলেও কিন্তু করোনা হতে পারে, কারণ 100% লোকে তো প্রোটেকশন দিচ্ছে না। দিচ্ছে না, তার মানে কি করতে হবে, টিকাও নেব, আমাদেরকে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতেই হবে। হবে। স্বাস্থ্যবিধি বলতে আমি 3টা কথা বারবার বলি, মাস্ক অবশ্যই পরতে হবে, হাত ধোয়ার চর্চা বা স্যানিটাইজারে চালু রাখতে হবে, এবং যে শারীরিক দূরত্ব, এটা কিন্তু আমরা যদ্দূর পারি মেনটেন, টিকা নিলেও কিন্তু এটা মেনটেন করি। এই 3টা কাজ আমাদেরকে করে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে স্যার বিষয়টি ব্যাখ্যা করেছেন। আমি এখান থেকেই যদি একটু ফাংশনাল মেডিসিনে আবার একটু ঢুকতে চাই, যে যে দেশ এখন পর্যন্ত সব থেকে বেশি চালু করেছে, বেশি প্রচারিত হয়েছে, আমি ব্রিটেনের কথাই যদি বলি, এই ফাংশনাল মেডিসিন নিয়ে যারা আছেন অথবা যাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, যারা গ্রহণ করছেন, এটি কি কোনোভাবে কোভিডকে কোনোভাবে, কোভিড থেকে সুরক্ষার কোনো বিষয় কি এটার সঙ্গে আসলে কোনোভাবে আছে কিনা, যদিও বিষয়টি নতুন আপনারা পর্যবেক্ষণ অবশ্যই জানবো। অবশ্যই অবশ্যই। যেমন কারণ example? যেমন ফাংশনাল মেডিসিন হচ্ছে কি, এই মানুষের শরীরের ওভারঅল স্ট্রাকচারটাকে নিয়ে অ্যানালাইসিস করে তার ডিফিসিয়েন্সিগুলোকে একে একে ফিল আউট করা, ইনস্টেড অফ ইন এডিশন টু ফিক্সিং দ্য সাইন অর ইস্যু দ্যাট পপড আপ। তো তার মানে হচ্ছে কোভিড দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু ইতালিয়ান হেলথ ইনস্টিটিউট, তারা বলেছে যে 99.9% পিপল যারা মারা গিয়েছে তারা হচ্ছে তাদের আন্ডারলাইং হেলথ ইস্যু ছিল। তার মানে 0.001% পিপল মারা গিয়েছে যারা হেলথি পিপল, ফুললি পারফেক্ট হেলথ। তাহলে পারফেক্ট হেলথ বলতে গেলে মৃত্যু একেবারে কম। তার মানে কি, আমরা যদি ফাংশনাল মেডিসিন যদি ইউজ করি সবার উপরে, সব ধরনের মানুষের উপরে, তাদের যে আন্ডারলাইং হেলথ ইস্যুগুলো আগে ফিক্স করে রাখি, তাহলে কোভিড হলেও তাদের যে মৃত্যুর দিকে যাবে না। আপনারা যেটা আজকে দেখছেন আমাদের সমাজেও, যারা একটু ইয়াং হেলথি, তারা কোভিড টেরও পায় না। আমার কোভিড হয়েছে, কোভিড 3বার, প্রথমবার পজিটিভ হওয়ার পরে আমি ভাবছি না এটা রং, আমি 3বার টেস্ট করিয়েছি, কোভিড পজিটিভ পজিটিভ পজিটিভ, কারণ আমার একটা লক্ষণ আমার মধ্যে আসে নাই। তো তার মানে কি, যদি আমরা হেলথকে টেক কেয়ার করতে পারি, কোভিড আমাদেরকে ধরবে না। না, কিন্তু এটা তো গবেষণা পর্যায়ে এখনো এরকম আসে নাই যে তারা মানে ফাংশনাল মেডিসিন নিতেন, তাদেরকে হয়তো অ্যাটাক করছে না, এই বিষয়গুলো তো এখন পর্যন্ত সেই সময় তো আমরা এখনো পাইনি আসলে। স্যার আপনার কাছে যেটি জানবো, যে ফাংশনাল মেডিসিনের প্রসঙ্গ ধরে যদি জানতে চাই, যে এটিকে বলা হচ্ছে যে মিনিমাম ওষুধ অথবা ওষুধ না দেওয়ার যে প্রবণতা, সেক্ষেত্রে খরচের প্রসঙ্গটা এসে যায়, তাহলে হয়তো খরচটা কমে যাচ্ছে। কিন্তু এটি কি আসলে অতিরিক্ত ওষুধ দেবার যে বাংলাদেশে যে প্রবণতা আমরা সবসময় দেখি, প্রচুর ওষুধ দেওয়ার এক ধরনের প্রবণতা আছে, এবং এটি নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে। যদি এটা কখনো চালু করা যায়, অথবা এটি যদি সত্যিকার অর্থে কোনো ভালো কিছু, সুখকর কিছু বয়ে আনে, এটি কি আসলে অতিরিক্ত ওষুধ দেওয়ার প্রবণতা কিছুটা কমাবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই কোভিডের প্রসঙ্গটা একটু জাস্ট অ্যাড করি আমি। প্রথম হলো কোভিড কিন্তু নতুন রোগ, তো এটা কিন্তু অনেকটা এখনো রিসার্চ পর্যায়ে, জি যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা নতুন নতুন তথ্য জানছি। পাচ্ছি। তবে এই কথা সত্য যে কোভিড কাদের বেশি হয়, এটা কোমরবিডিটি বলে, জি এগুলো কিন্তু যেমন কোভিড বয়স্ক লোকদের 60-এর উপরে বেশি হয়, এবং যাদের কোমরবিডিটি যেমন ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, হার্টের রোগী, কিন্তু তাদের কিন্তু বেশি হয়। তো এগুলো তো যদি আগে থেকে প্রপারলি ট্রিটমেন্ট থাকে, বডির যদি প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, মনোবল, আত্মবিশ্বাস রাখতে হয়, থাকতে হবে,
তাহলে হয়তো কম হবে। কিন্তু কথা হলো যে এটার উপরে কিন্তু পুরোপুরি এখনো ইন্টিগ্রেটিভ যে ডিপেন্ডেন্সিটা বা ডিপেন্ড করা যাবে না এখনো, কারণ সায়েন্টিফিক্যালি তো এখনো প্রুভ না, এটা তো ঠিক। যেহেতু ইমিউনিটি বুস্টিং এর কথা বলা হচ্ছে বারবার, সেখানে হয়তো সে একটু পরিপূরক হিসেবে কাজ করতে পারে। কিন্তু আমরা কিন্তু শিওর না, কিন্তু আমরা এখনো যেটা কোভিডের সঙ্গে এটা মিলতে বোধহয় আর আমরা মেলাচ্ছি না স্যার, মানে যেহেতু বারবার বলা হচ্ছে যে রুট কজ ধরা হচ্ছে, ডেফিসিয়েন্সি ফিল আপ করা হচ্ছে, ওটা হলো বেসিক কথা। ইন্টিগ্রেটেড মেডিসিন বলতে কি মিন করি, কিন্তু কোভিডের উপরে অ্যাপ্লিকেশন কতদূর যুক্ত এটা বোধহয় একটু সময় বলে দেবে, তাই না? আমাদের রিসার্চ মানে ভবিষ্যতে আমি যেটি আপনাকে বলছিলাম যে এটা ওষুধের ক্ষেত্রে আসলে অতিরিক্ত ওষুধ দেওয়ার ক্ষেত্রে কোনো চাপ কমাবে কিনা? একটা তো কমাইতে পারে, কারণ অতিরিক্ত মানে মাল্টিপল ড্রাগ পলিফার্মেসি বলে, যে কোনো ওষুধে তো সাইড ইফেক্ট আছে, এবং এতগুলো যেমন একটা কি 5টা 7টা 10টা মানে একটা তো ইন্টারাকশনও তো হয়। যে কোনো যদি সাইড ইফেক্ট, তার অনেক কিছুই তো যেমন যে কোনো, আমার তো মনে হয় এমন কোনো মেডিসিন নাই যে তার কোনো সাইড ইফেক্ট নাই। সুতরাং ডাক যদি কমানো যেতে পারে, একেবারে নেহাত প্রয়োজন ছাড়া ব্যবহার যত কমানো যায় বা ওষুধ ছাড়া যদি ভালো করা যায়, তো জনগণের জন্য তো অবশ্যই ভালো। তাতে যে কথাটা আপনি বললেন, কষ্ট তো কমে আসবে, পয়সাও তো কম লাগবে, এটা তো ভালো। কারণ ওর ড্রাগ বিষয় গেলে তো অনেকের জন্য তো অ্যাফোর্ড করাও তো মুশকিল, বিশেষ করে আমাদের মতো দেশে যারা দিন এনে দিন খায়, তাদের জন্য তো একটা বিশাল ঝামেলা। তো আরেকটা ব্যাপার, যাদের ক্রনিক রোগ আছে, অনেক দিনের রোগ, তাদেরকে মনে করলে মেডিসিন খেতে হয়, সেখানে যদি কমানো সম্ভব হয় তাহলে তার জন্য তো ভালো হয়, সাইড ইফেক্টও কমবে, কষ্ট থেকেও বাঁচলো। স্যার আমি এই প্রসঙ্গ থেকে আমি ডাক্তার মুজিবুল হক আপনার কাছে যেটি জানবো, যে আমাদের যেমন আজকের বিষয় যে ক্রনিক ডিজিজ নিরাময়ে ফাংশনাল মেডিসিন, যাদের এই যে প্রাণ সংহারী রোগ যেগুলো, অথবা দীর্ঘ দিন পর্যন্ত টাকা পয়সা খরচ করতে হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, এটি আসলে কিভাবে তার কি ট্রামটাকে কমায় কিনা, সময়সীমাকে কমায় কিনা, রোগ মুক্তিটাকে আসলে খুব তাড়াতাড়ি করার কোনো ব্যবস্থা আসলে এখানে আছে কিনা, মানে বিষয়টি কিভাবে এই দীর্ঘমেয়াদী রোগের রোগীদেরকে আসলে মুক্তি দেয়? ব্যাপারটা আসলে মানে আরও অ্যাডভান্স। সেটা কীরকম, আমরা আজকে বলছি কি ডায়াবেটিস প্রগ্রেসিভ ডিসঅর্ডার, ইনসুলিন নিচ্ছেন, মেডিসিন মেটফর্মিন নিচ্ছেন, মেটফর্মিন বাড়াচ্ছেন, ইনসুলিন ডোজ বাড়াচ্ছেন, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার নামে আসলে ডায়াবেটিসটা কি আরও সাইড ইফেক্ট তৈরি করে, আরও কিছু অর্গান ড্যামেজ করে, আরও রোগ তৈরি করা হচ্ছে। কিন্তু যদি আপনি ফাংশনাল মেডিসিন অ্যাপ্লাই করেন, দেখেন আপনি কী হবে, আপনার ডায়াবেটিসের যেখানে মূল কারণটা কি লং টাইম সুগার ইনটেক, আমরা সুগারটাকে কাট ডাউন করি, আমরা যে লিভার ডিসফাংশনের কারণে যে সুগার প্রসেসটা হচ্ছে না বা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, আমরা লিভারটাকে সাপোর্ট দিই, আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা দেখি। তাছাড়া যে বাকি আমরা যে হার্ট ডিজিজকে দেখি, যেটা বলছিলাম, আমরা হার্ট ডিজিজকে যদি ব্লাড প্রেশার শুধু কন্ট্রোল না করে, যেখান থেকে ব্লাড প্রেশারটা এসছে, যে ব্লাডগুলো অ্যাসিডিক হয়েছে, ব্লাডের মধ্যে আপনার মলিকুল ব্লাড কোয়ালিটি কমে গিয়েছে, হার্টগুলো ইনফ্লামেশন হয়েছে, বা হার্টের স্ট্রেংথ কমে গিয়েছে, বা নার্ভ ইনজুরি হয়েছে, এই যে পুরো ইস্যুটা যদি আমরা দেখতে পারি, আন্ডারলাইং ইস্যুগুলো, তাহলে আমরা দীর্ঘ সময় ধরে মেডিসিন খেতে হবে না, শুধু তা না, আমরা একটা সময় মেডিসিন লাগবেও না। আপনারা যদি আমার ফেসবুক বা ইউটিউবে দেখেন, আমি এটা চেষ্টা করি আমার যে পেশেন্টগুলো কীভাবে একটা হার্ট অ্যাটাক হওয়ার পরেও তা কমপ্লিটলি মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারে, লং টাইম হার্ট ডিজিজ বা সুগার পরেও তারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। ডাক্তাররাও কিন্তু চায় না যে শুধু মেডিসিন দিয়ে যাক, আমরা ডাক্তাররা কিন্তু চায় যে মেডিসিন সারা জীবন খাক, কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করছি না বলেই আমরা আজকে ডাক্তাররা মেডিসিন লিখতে হচ্ছে সারা জীবন ধরে। তো কম্বাইন যদি করা যায়, ইটস গোনা বি ভেরি পাওয়ারফুল। থ্যাংক ইউ। আমি স্যারের কাছে যেটি জানতে চাইবো, যে টিকার ব্যাপারে যেটি বলা হচ্ছে যে আমরা কেন একটি উৎসের উপরে নির্ভর করলাম, আর অনেকগুলো তো টিকা পৃথিবীতে আছে, অন্য উৎসগুলোর দিকে আমরা আসলে খোঁজ করছি কিনা অথবা দরকার কিনা? খুবই জরুরি প্রশ্ন। অন্য বলতে দেখুন, এখন কিন্তু 5টা 6টা টিকা কিন্তু পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষে বিভিন্ন দেশে অ্যাপ্লাই করছে। যেমন মডার্ন একটা বলছি আমি, একটা হলো ফাইজার, আমেরিকাতে দিচ্ছে, তাই আমেরিকা অনেক দেশেই দিচ্ছে, ইউরোপীয় দেশও দিচ্ছে। একটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলে, অক্সফোর্ড হিসেবে সবাই চিনে, ওইটা একটা আছে। চাইনিজ আসান্ত বললাম, ইন্ডিয়াতেও কিন্তু ওরা অক্সফোর্ডেরও তৈরি করে, আবার নিজস্ব ভ্যাকসিনও কিন্তু রয়ে গেছে। ইভেন আমাদের দেশেও জানেন আপনি, গ্লোব বায়োটেক, তারাও কিন্তু একটা টিকা মানে আবিষ্কারের পথে বলেন, থার্ড ট্রায়াল ফাইনাল ট্রায়ালে চলছে আর কি। কিছু কিছু প্রবলেম হলো, আমাদের ধরেন টিকার কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, সরবরাহ করা এবং প্রয়োগ যথাযথ করা, এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন একটা টিকা আমরা যেমন মডার্নাটা বলি বা ফাইজারটা বলি, এটা কালেক্ট করলেই শুধু হবে না, সংরক্ষণটা কিন্তু খুব জরুরি। এটা -70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু রাখতে হয়। এই অবকাঠামো কিন্তু আমাদের সব জায়গায় নাই, পুরা দেশে তো নাই। এটা ঢাকায় 2টা জায়গা আছে তাদের ওই রকম আসে, কিন্তু সেটা দিয়ে তো হবে না, পুরো উপজেলা জেলা পর্যায়ে তো রাখতে পারবে না। সুতরাং এটা তো আমরা নিতে পারি না। ইফেক্টিভ তারা বলে, কার্যকরী, তারা তো বলছে 92 ইভেন 95% ইফেক্টিভ। সুতরাং ওই সোর্স থেকে তো লাভ নেই আপনার। অ্যান্ড মডার্না বা ফাইজার রাখবেন কোথায়? টিকা তো কার্যকর নষ্ট হয়ে যাবে। প্লাস কষ্টের একটা ব্যাপার কিন্তু আছে, কিন্তু এটা অনেক বেশ দাম তুলনামূলক বেশি। সুতরাং এই জন্য ওই সোর্স থেকে আনা যাবে না। একটা যেমন
অক্সফোর্ডের যে কোনো টিকা যদি আপনি দেন, আপনি কয়েকটা জিনিস কনসিডার করতে হবে আপনাকে। কালেক্ট করলেন, কতটুকু কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে হয় কিনা, সহজে সরবরাহ করা যায় কিনা এবং ঠিকমতো দেওয়া যায়, এগুলো দেখতে হয়। তো অক্সফোর্ডের টিকা কিন্তু এটা প্রিজার্ভ করা মানে সংরক্ষণ তুলনামূলক সহজ, 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার রাখা যায়। আর মডার্না ফাইজার বলেন যে -70, 2-3 আমাদের নর্মাল যে ফ্রিজ এটার মধ্যে কিন্তু এটা রাখা যায়, সুতরাং সংরক্ষণটা সহজ, বাংলাদেশের জন্য মানে ইজি। দ্বিতীয় কথা হলো পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম, যেমন অ্যালার্জিক রিয়েকশন ফাইজার টিকাতে কিন্তু বেশি হচ্ছে, এবং 2-3 জায়গায় যে কেউ কেউ মারা গেছে বা সে কিন্তু ফাইজার টিকাতে বেশি, সেই হিসেবে তুলনামূলক সেফ। তৃতীয় হলো দামও কিন্তু তুলনামূলক কম। আমরা যেটা পেতে যাচ্ছি এটা কিন্তু $5 পড়ছে, কিন্তু সেই হিসেবে যদি মডার্না বা ফাইজার কিন্তু $15-20 পার ডোজ, 2টা ডোজ লাগবে, কিন্তু টাকা বেশি পড়ে যায়। সো সেটাও তো মুশকিল, সেটা আনলে আমরা যে গ্রামে মানে উপজেলা লেভেল পর্যন্ত বা জেলা পর্যন্ত এটা দিতে পারবো না। সেই হিসেবে কিন্তু অক্সফোর্ড আমাদের জন্য সংরক্ষণ সহজ, পার্শ্ব প্রতিক্রিয়া কম, দামেও তুলনামূলক কম, এটা আমাদের জন্য কিন্তু উপযোগী। সেই জন্য গভর্নমেন্ট যেটা আনছে আমি মনে করি এটা আমাদের জন্য এটা আসলে এটা কার্যকরী এবং যথোপযুক্ত ব্যবস্থাই কিন্তু নিচ্ছে। সেই জন্য আপনি যেটা বললেন, ইভেন চাইনিজ যেটা আছে এটা নিয়েও একটু কন্ট্রোভার্সিয়াল আছে, আমাদের দেশে ট্রায়াল দিতে আসলে আলটিমেটলি দেওয়া হলো না। এটাও ব্রাজিলে ওটা ট্রায়াল দিচ্ছে, ওটা নাকি 50.4% এফেক্টিভ, সুতরাং এটা তো 100% মানে বেশি সংখ্যক কার্যকরী না, এবং এদের দামও কিন্তু একটু বেশি, $11-12 পরে। সেই জন্য যদি এটা প্রিজার্ভ করা কিন্তু সহজ, সুতরাং চাইনিজটাও কিন্তু এখন আনা হয়নি, রাশিয়ানটাও কিন্তু এরকমই প্রিজার্ভ করা সহজ, পার্শ্ববর্তীকার ততটা নাই বলে, এবং ওটা আবার দাম $9-10 পরে। সেই হিসাবে যদি কম্পেয়ার করে দেখেন যে অক্সফোর্ডটা আমি মনে করি যে যথেষ্ট উপযোগী, আমাদের জন্য এটাই ভালো, এবং যেটা আনা হচ্ছে এটা আসুক, আমাদের তো দেওয়া শুরু হবে, দিলে আমরা আসলে বস্তু 2-1 মাস দেখলে কিন্তু আমরা বলতে পারবো 2টা ডোজ গেলেই এটা কতটুকু কার্যকরী, পার্শ্ববর্তী কেমন, অনেক সহজ হবে এটা আমাদের জন্য। ধন্যবাদ। আমি আবারও একটু ফাংশনাল মেডিসিন সম্পর্কে ডক্টর মুজিবুল হক আপনার কাছে যেটি জানতে চাইবো, যে বাংলাদেশের মানুষ আপনি চেষ্টা করছেন বিভিন্ন সময় এসে আমার এই বিষয়টিকে চালু করা অথবা এই একটু আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে কারা এটি নিয়ে কাজ করছে অথবা চিকিৎসকদের মধ্যে এটি নিয়ে কতটুকু সাড়া পড়েছে, কাদের সঙ্গে আপনি ব্যক্তিগতভাবে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন, মানে কি পর্যায়ে আছে বাংলাদেশে ফাংশনাল মেডিসিনের অবস্থা? বাংলাদেশে এখনো ওইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমরা। তো ডক্টর আব্দুল্লাহ স্যার আছেন, ওনার সাথে আমার কথা হচ্ছিল অনেকবার ধরে, আমরা একটা লাইভেও ছিলাম, এটা নিয়ে কথা বলেছি। তাছাড়া আমি যে দেশে আসছি প্রায় সবগুলো টিভি চ্যানেলে আমি কথা বলেছি যে আমাদের এই মডার্ন মেডিসিনের পাশাপাশি যে ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচটা কম্বাইন করা যায়, এটা আমাদের বৃহত্তর চিকিৎসা ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক আমরা বিশাল যে একটা বাজেট, এত বাজেট আমাদের লাগবে না যেটা আমরা অন্যদিকে আমরা ইউজ করতে পারবো। দেখুন আজকে আমাদের ফার্মাসিউটিক্যাল আছে সুন্দর, আমাদের মেডিকেলগুলো আছে, ডাক্তারগুলো আছে, আমাদের কি নেই, কিন্তু যদি আমরা কমপ্লিট ট্রিটমেন্ট ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে আমরা অ্যাপ্রোচে এগোতে পারি, বাংলাদেশের আজকে যে রোগ মানুষগুলো অসহায় রোগের সামনে, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো আমাদের ডাক্তারদের ডক্টর আব্দুল্লাহ স্যারের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে, ডক্টর সমাজের কাছে আমরা রিকোয়েস্ট করছি, আমরা যদি রোগের মেডিসিনের পাশাপাশি খাদ্য, লাইফস্টাইল, তারপরে অন্যান্য মোডালিটিসগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা বিশাল একটা চেঞ্জ আনতে পারবো। কারণ মানুষগুলো কিন্তু আমি এটার সঙ্গে একটু জানতে চাই যে তাহলে ফাংশনাল মেডিসিন হয়তো আপনার কথা শুনে অথবা অন্য কোনো চিকিৎসকের কথা শুনে মনে করলো যে না এটি একটি পদ্ধতি হতে পারে ভালো, সেই মানুষটি বাংলাদেশের মানুষ কোথায় থেকে সেই চিকিৎসাটা নিতে পারে, অথবা সেটির খরচ সম্পর্কে যদি একটু তুলনামূলক একটু পার্থক্য যদি বলেন, কেমন আসলে খরচ? তো এখানে আসলে খরচ আসলে বাঁচে, খরচ বেশি লাগবে না। কারণ হচ্ছে দেখুন ফাংশনাল মেডিসিনটা কি, আপনার রোগটা আমরা রুট কজ ধরতে পারি, রোগটা সুস্থ হবে। আর যদি মডার্ন মেডিসিন নিব, যদি নিতেই থাকি, তাহলে রোগটা কিন্তু ভালো হচ্ছে না, বাড়তেছে, আর অন্য রোগ তৈরি হচ্ছে, খরচটা বাড়তেছে, সার্জারি করতে হবে, এবং এরপর ইন্ডিয়া যাচ্ছে, মানুষকে জমি বিক্রি করছে, যার জমি আসে গরু বিক্রি করছে, এই যে অসহায় করে দিচ্ছে মানুষগুলোকে যারা অসুস্থতা নিয়ে ঘুরে। আর যে ফাংশনাল মেডিসিন দেখুন কি লাগবে, আপনার লাগবে হচ্ছে কি ভাইটামিন মিনারেলস লাগবে, খাবারটা হেলদি খাবার খেতে হবে, দাম একটু বেশি লাগবে, কিন্তু হেলদি খাবারের যে দাম লাগবে সেই দাম মেডিসিন কিনা থেকে কমে যাচ্ছেন। সার্জারি যে আপনার বুক কেটে ফেলতে হচ্ছে, এই যে এত বেশি সার্জারি, বুক কাটতে হতে পারে, ওপেনার সার্জারি লাগবে যখন ইমার্জেন্সি কেস, কিন্তু আজকে যে ব্লক দেখলেই ওপেনার সার্জারি করে ফেলতে হবে, এটা আরও বাকি অ্যাপ্রোচগুলো দিয়ে দেখা যাক না এটা আনব্লক করা যায় কিনা, কারণ ন্যাচারালি ব্লাড প্যারাল ফ্লো হয় কিনা, এই যে এটা যেটা আমরা ফাংশনাল মেডিসিন আমরা অ্যাপ্রোচটাকে প্রমোট করি। আমি আপনার এই ফাংশনাল মেডিসিনের সঙ্গে খাবারের প্রসঙ্গটা বলি, যে যেমন 2016 সালে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ল্যাব টেস্টে মানে বলা হচ্ছিল যে অর্ধেকের বেশি আমরা যে ধরনের খাবার খাই এটা কিন্তু ভেজাল।
তা আমরা হয়তো পুষ্টিবিদ অথবা অনেকেই হয়তো বলছি যে আমাদেরকে হেলদি খাবার খেতে হবে, কিন্তু সেই খাবারের সোর্সটা কীরকম, সেটা নিরাপদ কিনা, সেই বিষয়ে আপনারা আসলে কথা বলেন কিনা একটু জানান। অবশ্যই খাবারই যে ফার্স্ট, প্রত্যেকটা ডিজিজের মূল শুরু হচ্ছে খাবার থেকে, কারণ খাবারটা পিওর খাবার হতে হবে, এটা প্রপারলি ডাইজেস্ট করতে হবে। ডাইজেস্ট করলে হবে না, ডাইজেস্ট করার পাশাপাশি যে এনভায়রনমেন্ট দেওয়ার দরকার আছে, যেমন ব্যাকটেরিয়াল প্রোফাইলটা তৈরি করা, আমাদের হরমোনাল ব্যালেন্সটাকে নিয়ে আসা, শরীরকে ডিটক্স রাখা, শরীরটাকে হ্যাপি মোডে থাকা, এই যে ওভারঅল এনভায়রনমেন্টটা, খাবার, সঠিক ডাইজেশন, আদার লাইফস্টাইল সবগুলো মিলিয়ে যদি না করা হয়, তার রোগগুলো কিন্তু কখনো যাবে না। এটি সঠিক খাবারের থেকে আমি বারবার জোর দিচ্ছি যে খাবারটি নিরাপদ কিনা, নিরাপদ সোর্স থেকে আসছে কিনা, অ্যাডাল্টারেশনের শিকার হচ্ছে কিনা। পদে পদে এটি বেশি অ্যাডাল্টারেশনের শিকার হলে খাবারটি আসলে বিষ হয়ে যায়, তখন আমি হেলদি লাইফস্টাইল করলে হয়তো লাভ হবে না। স্যার, আমি আপনার কাছে যেটি জানতে চাইবো যে দুটি কথা শোনা যাচ্ছে টিকা প্রসঙ্গে। একটি হচ্ছে যে অনেক জায়গাতে আমরা দেখেছি যে সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে আপনারা হাত তোলেন যে কে কে টিকা নেবেন কিংবা নেবেন না, হয়তো অর্ধেকই তারা বলছেন যে আমরা টিকা নিতে চাই না। এমন উদাসীনতা যেমন রয়েছে, আবার বলা হচ্ছে, আমরা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি যে কাদের আসলে টিকা নেওয়া উচিত না। এই যে ক্রাইটেরিয়াটা, কাদের উচিত না এবং যারা নিতে চাইছে না, এই দুটো জায়গা স্যার আপনি একটু পরিষ্কার করেন। প্রথম বলে একটা কথা বলে নেই, ওই টিকার একটা কথা আমি তখন বাদ পড়ে গেছি, ওই যেটা বলছেন আপনি, আরেকটা টিকা আছে জনসন অ্যান্ড জনসন বলে, অন্যান্য টিকা কিন্তু 2টা ডোজ লাগবে, কিন্তু জনসন তার একটা ফাইনাল ট্রায়ালে আছে, ওটা কিন্তু একটা ডোজ দিলেও হবে, এবং সেটা নাকি আরও ইজি, কিন্তু বাজারে এখনও আসে নাই। সেটা প্রিজার্ভ করাও সহজ, ওটাও দামে সস্তা, তারা নাকি বিনা পয়সায় দিবে, এবং একটা ডোজ হলেও হবে। তা আমরা ওয়েট করবো যে এটা আসুক বাজারে, তারপরে দেখবো আর কি। প্রথম কথা হলো যে টিকা উদাসীনতা এবং হচ্ছে যে কাদের দেয়া উচিত না, কিছুটা আমি আগেই বলছি, যেমন সাধারণ লোক যারা মনে করে আমাদের টিকা দরকার নাই, অনেকে তো বলতে এটা বড় লোকের রোগ, সুতরাং তারা তো টিকা নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড না। ইভেন আমাদের দেশে আমরা যারা বেশি সচেতন লোক বা শিক্ষিত লোক, টিকার পিছনে কিন্তু আমরাই আসলে মানে বেশি মানে অস্থির হয়ে গেছি টিকা নেওয়ার জন্য। কিন্তু আমরা গ্রামে গঞ্জে বা যেটা বললাম যে যারা নিম্ন আয়ের লোক, তারা কিন্তু টিকা নিয়ে এত মাথা ঘামাচ্ছে না, কিন্তু পৃথিবীব্যাপী ইভেন এই যে পার্শ্ব দেশ এই ইয়েতে ইন্ডিয়াতে ওদের একটা সার্ভে করা হয়েছিল, এমনি জাস্ট নর্মাল 65% লোক নিতেই চায় না, ভাই আমাদের সব দরকার নেই। আমেরিকার মতো দেশে আমি কিছুদিন আগে একটা মিডিয়াতে দেখলাম 1/3 লোক টিকা নিতে চায়, 1/3 বলছে আমরা নিবই না, আর বাকি 1/3 তারা বলছে অবজার্ভ করবে, দেখবে, ফলো আপ করবে, যদি ভালো হয় পরে নেবে। অর্থাৎ পৃথিবীর অনেক দেশ টিকা নিতে কিন্তু আগ্রহী না। এটা কারণটা একটাই, মনে করে করোনা এটা কিছু না, আমাদের কিছু হবে টবে না, যা হয় হবে আল্লাহ ভরসা, এরকম মনে করে, মৃত্যুর হার কম, এই জন্য হয়তো মনে করছে। এটা একটা হতে পারে। সেটা কিন্তু দুনিয়ার ইভেন অনেক ডাক্তারও কিন্তু ওয়েট করছে যে দেখি কি হয়। এটা কারণটা হলো নতুন টিকা তো, ইভেন আমিও মনে করি যে নতুন টিকা আগে অ্যাপ্লাই হোক, কতটুকু কার্যকরী 2-3 মাস পরেই কিন্তু বোঝা যাবে, যেমন একটা ডোজ নেবে তো কার্যকরী কেমন, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, 1-2 মাস পরে টেস্ট করলে কিন্তু বোঝা যাবে। তাহলে যদি এরকম 2-3 মাস ওয়েট করে হয়তো অনেকে নিতে চাবে। একটি টিকা কি আসলে কোনো দেশের অঞ্চলের মানুষ ভেদে কি অন্যরকম আচরণ করতে পারে কিনা? এটা মনে হয় না, কারণ ভাইরাস তো একই, সব দেশে তো একই। তবে যে কথাটা আপনি বললেন যে সবার নিতে হবে কিনা, কাকে দিতে হবে না, এটাও ঠিক। সবার বলতে 18 বছরের নিচে কাউকে দেওয়া হবে না পৃথিবীর কোথাও না আপাতত, কারণ এটার উপর কোনো 18 বছরের বাচ্চাদের কোনো ট্রায়াল হয় নাই। গর্ভবতী মহিলা কিন্তু দেওয়া হবে না, এটাও ইম্পর্টেন্ট, কারণ গর্ভবতী বাচ্চার ব্যাপার তো। হ্যাঁ, কিছু কিছু গর্ভবতী মহিলাকে দেওয়া যেতে পারে স্পেসিফিক ছাড়া, ইন জেনারেল কিন্তু দেওয়া হবে না। আরেকটা হলো কাদের দেওয়া হবে, যেমন ধরেন ফ্রন্টলাইন ফাইটার যারা, যেমন যারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা সবসময় রুগী দেখে হাসপাতালে যারা বিশেষ করে কোভিড নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু দিতে হবে। অল মানে সব স্বাস্থ্যকর্মী, ডাক্তার না, ইভেন আমি তো বলছি যে হাসপাতালে যারা ওয়ার্ড বয়, দারোয়ান, আয়া, তাদেরকেও যেন দেওয়া হয়। যারা যে অ্যাম্বুলেন্স দেয় বা তারাও তো রুগী আনা নেওয়া করে, তাদেরকেও দিতে হবে। সেকেন্ড যেটা আমি মনে করি, যারা বয়স্ক মানুষ, 60-এর উপরে বয়স, তাদের তো ঝুঁকি বেশি, এবং কোমরবিডিটি, বিভিন্ন রোগে যারা আক্রান্ত, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সারের রোগী, লিভার, কিডনি, হার্টের রোগ, এই ধরনের কিন্তু ঝুঁকিটা বেশি, তাদের ঝুঁকিও বেশি সংক্রমণের, আবার তাদের তো মারাও যাচ্ছে বেশি, তাদেরকেও দিতে হবে। তৃতীয় যে গ্রুপ আমি যেটা মনে করি, নিরাপত্তা কর্মী যারা, পুলিশ, র্যাব, বিজিবি, আমাদের দেশে আর্মি, এই যে আনসার বলেন, তাদের বিভিন্ন জায়গায় যায়, ঘোরাফেরা করে, আইন শৃঙ্খলা রক্ষার সাথে চিন্তা করা হচ্ছে, সেভাবেই ভাবছে। এবং আমি মনে করি যে সাংবাদিক যারা, তাদেরও দরকার, তারা তো সংবাদপত্র কালেক্ট করে বিভিন্ন জায়গায় যায়, তো তাদেরকেও কিন্তু এই ফার্স্ট ফ্রন্টলাইন ফাইটার নিতে হবে। এমনকি আরও আমাদের দেশে ধরেন যারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, যে এমপি বলেন, এবং ধরেন মুক্তিযোদ্ধা আছে, এরকম গ্রুপ, তো তারা কিন্তু বয়স হিসেবে এমনি পেয়ে যাবে, কোমরবিডিটি এমনি পেয়ে যাবে। এদেরকে প্রাথমিকভাবে টিকা রাখতে আনতে হবে, তাদেরকে নিয়ে প্রাথমিকভাবে দিয়ে আলটিমেটলি সারা দেশে যাতে সর্বস্তরে মানুষ এটা পেয়ে যায়, নির্বিঘ্নে দেয়া যায় এবং কোনো ধরনের ঝামেলা যেন না হয়।
অনেক সময় রাজনৈতিক বিবেচনায় অনেক সময় মনে করা হচ্ছে যে কেউ হয়তো জোর করে নেওয়ার চেষ্টা করবে, সেটি যদি সরকার এড়াতে পারে সবথেকে এটা তো ভালো হতে আর পারে। কি। অলরেডি ডাব্লিউএইচও একটা স্টেটমেন্ট দিচ্ছে গতকাল যে যারা ধনী দেশ পয়সাওয়ালা এরা কিন্তু অনেকে যা দরকার তার চেয়েও ডাবল ট্রিপল ডোজ কিনে খেয়ে ইভেন কারণের মতো 10 গুণ টিকা নাকি তারা অর্ডার দিয়ে ফেলছে, মানে বুকিং দিয়ে ফেলছে, নিচ্ছে তারা সেক্ষেত্রে আগে। একটি দেশে বৈষম্যের কিন্তু একটা জি, সম্ভাবনা কিন্তু সম্ভাবনা রয়ে আছে। গেছে। কারণ এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু পুরো বৈশ্বিক সমস্যা। তো এটা এমন না যে আমি টিকা দিয়ে ভালো হলাম, পার্শ্ববর্তী দেশ খবর নেই, তা তো হলো না। সারা পৃথিবীর মানুষ যেন সমানভাবে এটার জন্য পায়, সবাইকে এক মনে করে যে ওদের দিলাম আমি দিলাম, তাহলে কিন্তু আমিও নিরাপদ থাকবো না, কারণ আমার না হলেও ছড়ায় দেবে আর কি। এই স্যার, ব্যাপারে আমরা কিন্তু খেয়াল অনুষ্ঠানের রাখতে শেষ হবে আর কি। প্রান্তে, আমি যেহেতু আমাদের বিষয় আজকে ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন, আমি দুটি প্রশ্ন দুজনকে করব। প্রথমে ডক্টর মুজিবুল হক, আপনার কাছে যেটি জানবো যে বাংলাদেশের আচরণ আমরা খুব ভালোভাবে জানি। কোনো একটি বিষয়কে রাষ্ট্রীয় পর্যায়ে না নিয়ে আসলে অথবা সরকার এটিকে আন্তরিকভাবে গ্রহণ না করলে, আপনি একজন ব্যক্তি অথবা আরও 10 জন 20 জন মানুষও যদি আলোচনা করি আমরা, এটিকে আসলে খুব একটি সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। সেই জায়গায় আপনার মতামত কি? ও হ্যাঁ, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। আমেরিকাতে আমাদের যেটা আছে, আমি যদি সেই মডেলটা এখানে নিয়ে আসতে চাই, আমেরিকাতে মেডিসিন বোর্ডের পাশাপাশি আমাদের নন মেডিসিনাল যে বোর্ডগুলো আছে, ফাংশনাল মেডিসিন বোর্ড, ন্যাচারাল মেডিসিন বোর্ড, আমাদের বোর্ড তৈরি করতে হবে। কারণ ফাংশনাল মেডিসিনের সাথে মডার্ন মেডিসিন একসাথে বোর্ড করে একসাথে লাইসেন্স করা যাবে না। লাইসেন্সটা আমাদের যেমন ডিফারেন্টভাবে দেওয়া হয়। এটা ছাড়াও প্রত্যেকটা মেডিকেলে, বড় বড় মেডিকেলে এবং ইদানিং সব মেডিকেলগুলোতে একটা উইন্ডো যোগ হচ্ছে, ছোট হোক বড় হোক, দীর্ঘদিন ধরে টেম্পোরারি বা শর্ট টার্ম, তারা অলরেডি একটা উইন্ডো চালু করেছে, ইন্টিগ্রেটিভ সেকশন, যেখানে খাবার, লাইফস্টাইল, রোগের অন্যান্য সাপোর্টগুলো দেওয়া হচ্ছে। বাংলাদেশে এটা একদমই নেই। তো যেখানে একটা হচ্ছে সিলেবাসে অ্যাড করা, মেডিকেলগুলোতে সিলেবাসে একটু নিউট্রিশনটাকে অ্যাড করা, আরও বেশি নিউট্রিশনটা অ্যাড করা, পাশাপাশি গভর্নমেন্ট প্যারাল লাইসেন্স সিস্টেম চালু করা। তার হচ্ছে যে মানুষকে এনকারেজ করা, প্রচারণা যে আমরা করছি, এটা তো অবশ্যই থাকবেই। এর পাশাপাশি প্রত্যেকটা মেডিসিন সেন্টারে, মানে মেডিকেল স্কুল, মেডিকেল কলেজগুলোতে একটা উইন্ডোজ সেকশন রাখা, যেখানে মানুষগুলো মেডিসিন নেওয়ার পরে এই সাপোর্টটা নিয়ে যাবে, তাহলে রোগগুলো কমপ্লিটলি যাবে। তো আমাদের বলতে হবে না ও অটোমেটিক ডিজিজ কখনো ভালো হবে না। বটে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই পলিসি মেকারদের সাথে বেশি যোগাযোগ দরকার, কারণ পাবলিকলি সাধারণ মানুষের কাছ থেকে জনমত তৈরি হতে সেটি অনেক দূরের ব্যাপার। সেক্ষেত্রে যারা আসলে এটা নিয়ে কাজ করছেন, যারা হচ্ছে পাঠ্যপুস্তক বলি অথবা মেডিকেল শিক্ষার মধ্যে যেটি অন্তর্ভুক্ত করবেন, সেই মানুষদেরকে আসলে এই বিষয়টি 1-to-1 জানালে মনে হয় সমাধান হতে পারে। স্যার, আপনার কাছে পরামর্শ জানবো যে এটিকে আসলে আমাদের বাংলাদেশে নিয়ে আসার প্রয়োজন আছে কিনা, এবং নিয়ে আসতে চাইলে এটি অ্যাপ্রোচটা কি হতে পারে? না, প্রথম কথা নতুন জিনিস তো অনেকে তো জানে না, যেমন আমরাও তো অনেকে জানি, অনেক ডাক্তার তো জানে না। জি স্যার। এটা তো ধরেন যদিও মডার্ন মেডিসিনটা তো ডিফারেন্ট, কিন্তু মডার্ন মেডিসিনই পার্ট তো এটা আসলে। জি মডার্ন মেডিসিন যেভাবে অ্যাপ্লাই করেন একটু ডিফারেন্ট ওয়েতে। জি সুতরাং আমাদের তো যারা আমরা জানি, যাদের মাধ্যমে অ্যাপ্লাই করে, তাদের তো জানতে হবে। আমাদের মতো সাধারণ মানুষ তো জানা এই মুহূর্তে দরকার নেই, দরকার নাই। তারা বুঝবে এটা কি, তাই না? আমরা যদি না জানি, তো সাধারণ মানুষ তো আমাদের কাছ থেকেই তো তারা পাবে। অবশ্যই। আমাদের মধ্যে এটা জানতে হবে এবং বুঝতে হবে, এবং কীভাবে অ্যাপ্লাই করে যেটা বুঝতে হবে। তো যেরকম আপনি শুরুতেই বললেন, প্রশাসনিক সিদ্ধান্ত অবশ্যই লাগবে। যে কোনো মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি কলেজ যাই বলেন, যদি এটা চালু করতে যায়, প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া তো এগুলো হবে না, তাই না? তো তার আগে কিন্তু আমাদের জানতে হবে, প্রশাসনকে অ্যাপ্রোচ করবে, তাদেরকে বোঝাইতে হবে। যদি রিয়েলি এটা ফ্রুটফুল হয়, কার্যকরী হয়, ভালো হয়, সব কিছু তো আমাদের মানুষের জন্য, জনগণের জন্য। অবশ্যই। সুতরাং মানুষের জন্য যেটা ভালো, এটা যদি আমরা উদ্যোগ নিতে পারি, করতে পারি, তাহলে জিনিসটা অবশ্যই তো ভালো হবে। তারপরেও যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে, আমাদের আরেকটু জানতে হবে আমাদের। তবে প্রচারণাটাও কিন্তু দরকার। তার আগেও আমরা যাদের মাধ্যমে এটা হবে, স্পেশালি যারা আমাদের ডাক্তার গ্রুপ মনে করেন, ডাক্তাররাই তো এটা করবে, তাদেরকে একটু ভালোভাবে এইটার সম্বন্ধে, এটার আদ্যপান্ত জানতে হবে, কীভাবে অ্যাপ্লাই করা যায় এটা বুঝতে হবে, এবং কোথায় কখন কীভাবে অ্যাপ্লাই করে এটা ভালো হয়, মানুষের মধ্যে সত্যিকার অর্থেই কার্যকরী, এটার ব্যাপারে কিন্তু আমাদের একটু বুঝতে হবে ভালো। এবং অবশ্যই প্রশাসনিক সাহায্য সহযোগিতা কিন্তু এর মধ্যে খুবই জরুরি। তাছাড়াও তো এটা কার্যকরী করা তো কঠিন হয়ে দাঁড়াবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে কোভিডের এই বাস্তবতায় টিকা প্রসঙ্গে এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন সম্পর্কে কথা বলার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে প্রথমবারের মতো আমরা বুদ্ধিবাড়িতে শুনলাম ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন, এবং আমরা চাইবো যদি এটি বিজ্ঞানসম্মত হয়, কল্যাণকর হয়, মানুষের জন্য অ্যাফোর্ডেবল হয়, অর্থনৈতিক যে ক্ষতি আছে সেটি চাপ মুক্ত করা যায়, সেক্ষেত্রে অবশ্যই চাইবো যে বাংলাদেশে এই ধরনের একটি পদ্ধতি অথবা নতুন পদ্ধতির এই ফাংশনাল মেডিসিন আমাদের মেইন স্ট্রিমের চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত হোক। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বুদ্ধিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। সময়।